কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি এখন আছেন কোথায়? বর্তমানে আমি এখন হচ্ছে নাপোলি সিটি, কাম্পানিয়া রিজন, ইতালিতে। আচ্ছা, এখানে মানে এখানে কেন, and এখানে মানে লাভ কি? এখানে আসার পিছনে এটা মানে একটা জার্নি, বাট আমি শর্টে এটা আসলে বলতে চাই। সেটা হচ্ছে যে বেসিক্যালি আমি এখানে মাস্টার্স ছিলাম। সো ইন দ্য লাস্ট মোমেন্টে আসলে আমি অ্যাপ্লাই করেছিলাম। সো এই জন্য আমি ওইরকমভাবে কোনো ফাইন্ড আউট করতে পারিনি যে কোন সিটিতে যাবো বা কোথায়। তো লাস্টলি আসলে এই সিটিতে চলে আসা। আর বেসিক্যালি এখানে ফায়দা বলতে যদি বলি যে আসলে অ্যাডভান্টেজ কি, মানে ইতালিতে আসলে আমার মেইনলি আসার রিজন হচ্ছে যে ট্যুরিজম পারপাসে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির উপরে হাই ডিগ্রি নেওয়ার জন্য, মাস্টার্স করার জন্য। সো এই জন্য আর কি আসা। ও সো আপনি আপনার মতন সমস্যায় যারা পড়ে ইউজুয়ালি, যারা ইউনিভার্সিটি, আপনি যেরকম বললেন যে ইউনিভার্সিটির সময় ওই টাইমে কোনো মানে ভালো খারাপের একটা সময় চলে আসে, ভালো খারাপ আর মানে ইয়ে করার সময় থাকে না বা ওই সুযোগটা থাকে না, তখন অনেকেই আমাদের মধ্যে এরকম থাকে, রাইট, যে যেটা সুবিধা মনে হইতেছে এখন সেখানে যাই, রাইট, এখানে যাই বা পরে মুভ করব, এরকম চিন্তা ভাবনা থাকে। সো আপনারা কিভাবে হেল্প করতেছেন ইয়েদের, আপনার মতন স্টুডেন্টদের? বেসিক্যালি স্টুডেন্টদের আসলে মানে প্রতিটা ইউরোপের, যদি আমি ইউরোপের কথা বলি, যে ইউরোপ কান্ট্রিতে আসলে ওদের স্পেসিফিক দুইটা ইনটেক থাকে, একটা ফেব্রুয়ারি, একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। তো ইউজুয়ালি হচ্ছে সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশনগুলো স্টার্ট হয়ে যায় নভেম্বর ডিসেম্বর থেকে, লাস্টে মানে আগের বছরের। যদি আমি ফর এক্সাম্পল 2026-এ যদি আমি এখন অ্যাপ্লাই করতে চাই, 2025-এ হচ্ছে তাদের অলমোস্ট হচ্ছে নভেম্বরে স্টার্ট হয়ে যায় অ্যাপ্লিকেশন, ডেডলাইনগুলো স্টার্ট হয়ে যায়, পোর্টালগুলো ওপেন হয়ে যায়। আর ফেব্রুয়ারির ক্ষেত্রে হচ্ছে তারা স্টার্ট করে দেয় সেপ্টেম্বর বা এর আগে থেকে, ফেব্রুয়ারি ইনটেক শেষ হওয়ার পর থেকে জুন জুলাই থেকে স্টার্ট করে দেয়। স্টুডেন্টদের আসলে আমরা বেসিক্যালি হেল্প করি, যেটা যে আমাদের মেইন ফোকাস থাকে যে আসলে কনসাল্ট করা, যে কনসালটেশনটা দরকার। বেসিক্যালি একটা স্টুডেন্ট যখন বাইরে মুভ করতে চায়, তার ফার্স্ট মানে কোয়ারি থাকে যে আসলে আমি কোন কোন কান্ট্রিতে যাব। দেন হচ্ছে যে তার ল্যাক অফ ইনফরমেশনের জন্য আসলে তারা অনেক জায়গায় অ্যাপ্লাই করতে চায় বা পারে না, বা ইনফরমেশন গুলো জানা থাকে না। তো আমাদের মানে মেইন মোটিভ হচ্ছে কনসালটেশন করা। এক হলো কোন দেশে যাব, তারপর ওই দেশে গেলে কোন ভার্সিটিতে যাব, ওখানে ইয়েস এক্স্যাক্টলি কোন সাবজেক্টে যাব, এটা একটা ফ্যাক্টর। আচ্ছা, এটা একটা ফ্যাক্ট থাকে। আমরা অ্যাজিউম করি যে আমি একটা স্টুডেন্ট, যখন আমি একটা স্টুডেন্ট ছিলাম, আমার আসলে মানে ওয়ে অফ থিঙ্কিং কি ছিল যে আমি কোথায় পড়তে যাব। ফার্স্ট অফ অল আমার চিন্তা ছিল যে আসলে আমি কোন কান্ট্রিতে যাব। আর বাংলাদেশ থেকে বেসিক্যালি হয় কি, যে যারা আসলে হায়ার ডিগ্রির জন্য পড়তে চায়, তাদের সবার আগেই মাথায় ফ্যাক্ট থাকে যে টিউশন ফি, আমার কত পরিমাণ টিউশন ফি দিয়ে পড়তে হবে, বা আমি ওখানে যাওয়ার পরে আমি কি কভারেজ করতে পারবো কিনা, এই থিঙ্ক আসে। হ্যাঁ, কতটুকু টাকা তুলতে পারবো, বা আমার নিজের টিউশন ফি গুলো আমি কভারেজ করতে পারবো কিনা, এটা একটা থট থাকে। সো এরপরে আসলে চিন্তা থাকে যে আসলে আমি কোন কান্ট্রিতে যাব, কোন কান্ট্রিতে স্পেসিফিক কোন সাবজেক্টে পড়বো। আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের আসলে আমরা 3 ক্যাটাগরি স্টুডেন্ট এই পর্যন্ত, মানে আমার ছোট এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখছি, 3 ক্যাটাগরি স্টুডেন্ট থাকে। ফার্স্ট অফ অল স্টুডেন্ট থাকে যারা আসলে তাদের মোটিভ থাকে স্টাডি করার, যে আমি স্টাডি করব, যাব বাইরে, আমি স্পেসিফিক সাবজেক্টের উপরে আমার নিজের ক্যারিয়ার গ্রো করব, বা আফটার গ্রাজুয়েশন আমি এই স্ট্রিমের উপরে আসলে আমার ক্যারিয়ার ডেভেলপ করব, মানে একাডেমিক যারা। সেকেন্ড একাডেমিক যারা, হ্যাঁ। তো সেকেন্ড স্টুডেন্ট যারা থাকে তাদের হচ্ছে সিজিপিএ টা মোটামুটি থাকে, তাদের মেইন মোটিভ হচ্ছে যে আমি বাংলাদেশ ছাড়বো, আমি একটা ওয়েল লাইফস্টাইল, হ্যাঁ ওয়েল একটা লাইফস্টাইল আমি আসলে ওখানে যে আমি মানে কভারেজ করবো, বা আমি ওখানে থাকবো, একটা নতুন কালচারে যাব। আর আরেক ক্যাটাগরি স্টুডেন্ট থাকে যাদের আসলে রেজাল্ট থাকে না, বা তাদের ড্রিম হচ্ছে যে ড্রিমিং অফ স্টাডি ইন অ্যাব্রড। তো তাদের এই ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট থাকে নরমালি। তারা কিভাবে যায় অ্যাকচুয়ালি, তারা কি আসলে যেতে পারে? আসলে এখন হচ্ছে কি, যে আমরা অনেকের আমাদের মানে স্টাডির ফ্যাক্টে আমি যেটা আসলে জানি যে, বা আমি দেখেছি যে আসলে মানে আমাদের ল্যাক অফ রিসার্চের ব্যাপারটা থাকে, আমরা অনেক কিছু রিসার্চ করি না। যদি আমরা দেখি যে ইউরোপের কথা যদি বলি, যেহেতু ইউরোপে আছি, ইউরোপে আসলে মোর দেন 120+ স্কলারশিপ মানে অ্যাভেলেবেল, যেটা আসলে আমরা আদৌ জানি না যে কোন ক্যাটাগরি স্কলারশিপ আমরা যেতে পারি। বেসিক্যালি আমরা জানি যে ইরাসমুস মুন্ডাস নামের একটা স্কলারশিপ থাকে, বা কান্ট্রি বেস যদি আসে যে রিজনাল স্কলারশিপ থাকে। ইটালিতে না ইউরোপে?
না, ইউরোপে প্লাস 120 ক্যাটাগরির 120 প্লাস ক্যাটাগরি স্কলারশিপ আছে, বাট আমরা ইরাসমুস মুন্ডাস এটা আসলে ইন্টারন্যাশনালি ইউরোপের জন্য বেসিক্যালি ইরাসমুস ইন মুন্ডাস স্কলারশিপটা এটা অ্যাভেলেবেল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বেসিক্যালি। আচ্ছা 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 ওকে, তো এই রিসার্চের ফ্যাক্টের জন্য আমরা আসলে জানি না যে আসলে আমরা আসলে কোথায় যাব বা কোন স্কলারশিপ অ্যাপ্লাই করব বা আমরা আদৌ স্কলারশিপ পাবো কিনা বা আমাদের এলিজিবিলিটি কতটুকু, তো এই জিনিসগুলো আসলে আমরা জানি না। এইটাকে একটা আমি যেটা ভাবতাম এটাকে একটা মিথ কিনা যে পড়াশোনা এবং ওখানে যে মানে ওই পড়াশোনার টাকাটা তোলা মানে কাজ করা, এটা দুইটা একসাথে নাকি সম্ভব না, এটা কতটুকু সত্যি? এইটা আসলে বেসিক্যালি ডিপেন্ড করতেছে আসলে কোন কান্ট্রিতে আপনি যাচ্ছেন। সে ফর এক্সাম্পল যদি আপনি যদি এখন চিন্তা করেন যে আমি ইউকে তে যাব, হ্যাঁ, যে আমি ইউকে তে যাব, আমি ওইখানে গিয়ে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিব। ইউকে তে ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলাদেশ থেকে যারা যায় তারা হচ্ছে যে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন, ওয়েস্ট লন্ডন, যেগুলোতে ঢোকা সহজ। হ্যাঁ, এগুলোতে আসলে এলিজিবিলিটি খুব ইজি, ওখানে ওগুলোতে অ্যাডমিশন নেওয়া খুব ইজি। তো স্টুডেন্ট যদি চিন্তা করে যে আমি ইউকে তে যাব, ইউকে তে যাওয়ার পর আমি আমার টিউশন ফি কভারেজ করব ইভেন দো আমি কিছু টাকা সেভিংস করব, তাহলে এটা তার জন্য না। আচ্ছা, পসিবল না। একটা স্টুডেন্ট যদি চিন্তা করে যে আমি এখন ইতালিতে আসব বা আমি জার্মানিতে আসব, এখানে আসলে তার আসলে ইনকাম সোর্সের অনুযায়ী তার লাইফস্টাইলটাও ক্যারি করতে পারবে, ইভেন দো সে চিন্তা করে আমি সেভিংস করব, সেটাও পসিবল। পড়াশোনার টিউশন ফি দেওয়া পসিবল? ওয়াই টিউশন ফি দেওয়া পসিবল? কারণ মানে ইতালি আর জার্মানির কথা আমি এজন্য বললাম কারণ ওই দুই কান্ট্রিতে হচ্ছে স্কলারশিপ প্লাস হচ্ছে টিউশন ফি ফ্রি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও সো ইউ আর সেইং যেহেতু ওই দেশের টিউশন ফিটা পে করতে হয় না, এই জন্য খালি নিজের ইয়েটা যে নিজের থাকা খাওয়াটা ওইভাবে চালানো সহজ হয়। আর ইন কন্ট্রাস্ট ইউকে তে নিজেদের থাকা খায় তুলতে স্ট্রাগল করে, সেখানে টিউশন আসার তো প্রশ্নই ওঠে না। এক্স্যাক্টলি, সো এটা আসলে ডিপেন্ড করে কোন কান্ট্রিতে আসলে যাচ্ছে, কান্ট্রির উপরে ডিপেন্ড করে আসলে তার লাইফস্টাইল, ইভেন তো তার আর্নিং, ইভেন তো তার টিউশন ফি কভারেজ করা। কোন কোন দেশগুলোতে এখন, আগে তো আমরা যখন ইউনিভার্সিটি ছিলাম তখন আমার জানা ছিল, বাট এখন কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি মানে ফ্রি এডুকেশন দেয়, মানে কোন কোন দেশে? বেসিক্যালি যদি আমরা ইউরোপের কথা দেখি, ইউরোপে আসলে বেসিক্যালি জার্মানি আর ইতালি এই দুইটা কান্ট্রিতে হচ্ছে টিউশন ফি টোটালি ফ্রি। সো এটার টিউশন ফি ফ্রি বলতে যদি কেউ আসলে সার্চ করে, যে আমি সার্চ করলাম বাট দেখবো যে ওখানে 1000 থেকে 3000 পর্যন্ত পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি থাকে। সো এটা আসলে কিভাবে ফ্রি হয়ে যায়, সো এটা মানে আমরা যখন একটা কনসালটেশন বা দেই কোনো স্টুডেন্টকে, তখন তারাই আমাদেরকে এই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করে। সো বেসিক্যালি এইগুলো হচ্ছে হয়ে যায় তার ইনকাম সার্টিফিকেটের উপরে। একটা ইন্টারন্যাশনালি নন ইউএস সিটিজেনশিপ যারা যখন ইউনিভার্সিটির অ্যাডমিশন নেয়, এখানে আসার পর তার ইনকাম সার্টিফিকেটটা তার শো অফ করতে হয় যে তার আসলে কতটা ইনকাম সার্টিফিকেট, তার ফ্যামিলি কতটা আর্নিং। সো তার একটা ক্যাটাগরি থাকে, এই ক্যাটাগরি ওয়াইজ যদি তার মিট করে তাহলে তার এটাকে মানে ইটালিতে ইজে বলে, ইজে সার্টিফিকেট। সো ইজে সার্টিফিকেট যখন পোর্টালে সাবমিশন করা হয় তখন অটোমেটিকলি তার এই টিউশন ফিটা ডিডাকশন হয়ে 0 হয়ে যায়। তাই? ও, বাট মানুষ মনে ওই 3000 দেখে বলে 3000 ফ্রি কই, ওদের কাছে 3000 কম, আমাদের কাছে তো অনেক টাকা 3000, এটা চিন্তা করে মানুষ। ওইটা আমি আগে বললাম না যে হ্যাঁ আমাদের ওয়ে অফ রিসার্চ, আমাদের আসলে ল্যাক অফ রিসার্চ, এটা আমাদের রিসার্চে অনেক ভুল। আমরা আসলে জাস্ট গুগল থেকে সার্চ করি, ইউনিভার্সিটি পোর্টালে যাই, কারণ ইউনিভার্সিটি তো আসলে যখন একটা পোর্টাল মেকিং করে ওভারঅল সব স্টুডেন্টের জন্য, ইটস নট ফর লাইক যারা পুর কান্ট্রি, ইটস নট লাইক ফর দ্য নন ইউ বা ইউএস, সবার জন্য সিমিলারিটি একটা ওয়েবসাইটে তারা আসলে ইনফরমেশন গুলো এখানে গ্যাদার করে রাখে। আর ইউনিভার্সিটির ভালো ইউনিভার্সিটিগুলো ওয়েব পেজেস গুলো অনেক বড় হয়, লাইক অনেক কিছু থাকে ওর ভিতরে, খুঁজে বের করা অনেক টাফ। আসলে কি যে ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলোতে হয় কি যে তাদের আসলে ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্ট থাকে, যখন আমরা আসলে ট্রান্সলেশন দেই ইংলিশে, অনেক ইনফরমেশন গুলো আসলে আমাদের জানা থাকে না, আর তাদের ওয়েবসাইট গুলো আসলে একটু কনফ্লিক্ট, যেখানে আসলে একটা নর্মাল স্টুডেন্ট যখন যায় সার্চ করার জন্য, সেক্ষেত্রে আসলে তাদের ওই রকম একটা মানে তারা আসলে ওই পপ আপ গুলো দেখতে বা আমাদের ইউএস স্টাইল ইন্টারনেট দেখে অভ্যস্ত আমরা।
অভ্যস্ত, এক্স্যাক্টলি। তো এই ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্টের জন্য আসলে আমরা ওই ওয়েবসাইটগুলোতে মানে প্রপার ইনফরমেশনটা পাই না। দেন আমরা আসলে ওই কিছু রিসার্চের পরে আমরা চলে যাই যে আমরা কনভার্ট হয়ে যাই যে নাও আমার যেটা হবে না, আমি এখন যে কোনো একটা এজেন্ট ফাইন্ড করি, আমি যে কোনো একটা এজেন্সি ফাইন্ড করি, তারা আমাকে এটা করে দিবে। এটা একটা 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 পয়েন্ট থাকতে পারে যে একটা স্টুডেন্ট কেন একটা এজেন্সির হেল্প নেয়। আমি পার্সোনালি যখন ইউনিভার্সিটি ছিলাম, আই ডিডন্ট ট্রাস্ট এজেন্সিজ। আমি ভাবতাম যে এরা আমারে আমি যেখানে যেতে চাই সেখানে পাঠাবে না, এদের আমি যেখানে গেলে এদের সুবিধা বেশি সেখানে পাঠাবে। ঠিক আছে, এইটা কি এখনো প্রেভেলেন্ট, এটা বা এটা কি এখনো মানে আপনাদের যে ক্লায়েন্টস আসে ওদের এরকম স্কেপটিসিজম থাকে? না, এখন আসলে কি স্টুডেন্টরা আসলে অনেক বেশি মানে চালাক বলবো না, তারা আসলে অনেক বেশি রিসার্চ করা শুরু করেছে স্টুডেন্ট যারা। তো বেসিক্যালি হয় যে স্টুডেন্ট যারা আসলে সবকিছু আসলে একটা স্টুডেন্ট করতে পারে না। অ্যাজ এক্সাম্পল, যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমি এরকম অনেকগুলো এজেন্সিতে আসলে গিয়েছিলাম। তো তারা আসলে তাদের প্রিভিলেজ যেখান থেকে তারা মোর কমিশন পাবে, তারা আসলে ওইখানেই মানে পুশ করা ট্রাই করে। সো আমি প্রিভিয়াসলি বললাম না, 3 ক্যাটাগরি স্টুডেন্ট থাকে। যারা একটু ব্রিলিয়েন্ট, রিসার্চ করবে, তারা চিন্তা করে যে আমি নিজে নিজেই সবকিছু করব, যেই জিনিসগুলোতে আমার আসলে আমি আটকে যাব, তখন আমি কোনো একটা থার্ড পার্টি এজেন্ট বা কারো হেল্প নিব যদি লাগে আর কি। স্টুডেন্টের, হ্যাঁ যদি লাগে আর কি। বেসিক্যালি আসলে যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটা পেমেন্ট গেটওয়ের ফ্যাক্টর আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে, কারণ ওভারসিজ পেমেন্ট গুলো আমরা বাংলাদেশ থেকে চাইলেও করতে পারি না। সেজন্য আমাদের একটা থার্ড পার্টি এজেন্টের দরকার হয়। এক একটা জায়গায় এক এক রকম পেমেন্টের লুপস ইয়েও থাকে, ঝামেলাও থাকে। হ্যাঁ হ্যাঁ, রাইট। সো ওদের থ্রু করলে, হ্যাঁ আমি এটা দেখছি, বিকজ আমার কিছু কিছু ফ্রেন্ডস ছিল যারা এবং ছোট ভাইয়েরা যারা বাইরের দেশে পড়তে চায়, তারা মানে ইটস নট লাইক যে একা একা পারবে না, একা একা করলে অনেক কিছুই ওইটাতে একটু ফোকাস দিলে করা পসিবল, একা একাই করা পসিবল, বাট ওই যে একটা ঝামেলা, রাইট, বা ওই একটা ইজ, টাকা পয়সা পাঠানোর ঝামেলাটা, বা থাকে না একটা ডেট, একটা টাইম মতন একটা সার্টেন ওয়েতে যাতে সব পেপার ঠিকঠাক থাকে আমার। সো ওইটা বেসিক্যালি ওই সুবিধাটা পাওয়া যায় আই ফিল। না, একটা এজেন্টের যদি বা একটা এজেন্সি বা একটা কনসালটেন্টের হেল্প যদি কেউ নেয়, অবশ্যই সেটা ট্রাস্টেড হওয়া উচিত। এজন্য কারণ একটা এজেন্সি বা একটা কনসালটেন্ট মোর দেন একটা ইনটেকে আসলে তারা মোর দেন 100+ স্টুডেন্ট নিয়ে কাজ করে, যারা আসলে বড় এজেন্সি বা কনসালটেন্ট। সো তাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স ওইখান থেকে চলে আসছে, তারা জানতেছে আসলে কার রিজেকশনটা কি জন্য হচ্ছে। ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট কিন্তু জানতেছে না, হয়তোবা তারা বিভিন্ন গ্রুপ, ফেসবুক গ্রুপ থেকে দেখতেছে। আর আমরা ফেসবুক গ্রুপে আসলে যে সবকিছু সত্যি থাকে সেটাও না। হ্যাঁ, তা তো অবশ্যই, আমরা ফেসবুক গ্রুপস মার্কেটিং হিসেবে ব্যবহার করে থাকি। সো এটা তো বলাই বাহুল্য। কোন কোন দেশ বলবেন যাওয়ার জন্য, মানে এখন ধরেন আমি ফর এক্সাম্পল একটা নিউ লাইফ স্টার্ট করব, বা আমি একটা মানে আমি বাংলাদেশেই আছি, আমি কোথাও একটা যাব, যে আমি আমার নতুন লাইফ স্টার্ট করব, কোথায় কোথায় যাওয়া ডু ইউ থিঙ্ক ভালো, মানে এখনকার জন্য আমাদের জন্য অ্যাফোর্ডেবল হবে বা অ্যাডভান্টেজেস হবে? আচ্ছা, এখন এটা একটা গুড কোয়েশ্চেন। লাইক আমি নিজের এক্সাম্পলটা সবসময় ট্রাই করি, যেটা আমি আসলে আমার জার্নিতে দেখেছি, সেটা হচ্ছে যে যদি আপনার মানে ক্যাটাগরাইজ করতে হবে যে আসলে আপনার ফাইন্যান্সিয়ালি কন্ডিশন কেমন। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি একটা জায়গাতে যাব, আমি স্টাডিও করব, ইভেন তো আমার লাইফস্টাইলটা আমি নিজেই আসলে বেয়ার করবো আমার আর্নিং সোর্স থেকে, তাহলে আমি সাজেশন দিব যে যেখানে আসলে ফ্রি স্কলারশিপ, যেখানে ফ্রি টিউশন ফি, বা যেখানে টিউশন ফিটা আসলে আর্নিং ওয়াইজ আমি বেয়ার করতে পারবো। সে ফর এক্সাম্পল যদি আমি দেখি যে জার্মানির কথা বলি, জার্মানিতে আসলে টিউশন ফি ফ্রি, ইভেন দো আসলে তারা আপনাকে আপনার স্ট্রিম অনুযায়ী আপনি যখন জব করতেছেন, নর্মালি পার্ট টাইম জব যদি করেন আপনি 20 আওয়ার্স, বা ওদের আসলে একটা স্কিল থাকে, যেমন 120 ডেজ ইন এ ইয়ার আপনি কাজ করতে পারবেন, নট মোর দেন দ্যাট। লিগালি আপনি 120 ডেজ ইন এ ইয়ার কাজ করতে পারবেন জার্মানিতে। সো একটা পার্ট টাইম স্টুডেন্ট আসলে 500 থেকে 700 বা 800 পর্যন্ত সে আর্ন করতে পারে তার মান্থলি। সো ওইটা দিয়ে আসলে তার লিভিং এক্সপেন্স, তার লাইফস্টাইল সে আসলে বেয়ার করতে পারে। সো আমার সাজেশন থাকবে এটাই যে মানে কেউ যদি স্টুডেন্ট হয়ে হায়ার ডিগ্রির জন্য আসতে চায়, তাহলে তার অবশ্যই ফাইন্ড আউট করতে হবে যে আসলে কোথায় টিউশন ফি ফ্রি বা তাকে স্কলারশিপ দিচ্ছে তার এলিজিবিলিটি ওয়াইজ। জার্মানিতে যে বিষয়টা, ওদের তো ভাষা, বাট এইসব দেশগুলোতে ভাষা শেখা লাগে ইউজুয়ালি, রাইট?
হ্যাঁ এক্স্যাক্টলি। আমরা ইউরোপে ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতে যদি দেখি যে সেখানে হচ্ছে যে তাদের ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্ট থাকে। অনলি নেদারল্যান্ড যদি যান আপনি, নেদারল্যান্ডে দেখতে পারেন বা সুইডেনে দেখতে পারেন। সুইডেনেও মানে 30% হচ্ছে ইংলিশ স্পিকার, বাট নেদারল্যান্ডে মোর দেন হচ্ছে 70%। সো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে সুবিধাটা হচ্ছে যে ইউ উইল গেট এ জব ভেরি ইজিলি। মানে আপনি যদি একটা সিভি ড্রপ করেন অনলাইনে, কোম্পানিগুলো যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখে বা তার সাথে সিমিলার হয়, আপনি জব পেয়ে যাবেন বিগিনিং এ। বাট যদি আমি বলি যে আদার্স কান্ট্রিগুলো লাইক ফ্রান্স, ইটালি, স্পেন, জার্মান, এই জায়গাগুলোতে আসলে হয় যে এখানে আসলে ল্যাঙ্গুয়েজের ভ্যারিয়েন্ট থাকে। মানে ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনার জন্য জব পাওয়াটা খুবই টাফ, বাট আপনি জব পাবেন। ন্যারো টাইপের জব আপনি করতে পারবেন, হয়তো বা ক্লিনিং জব, হসপিটালে, নয়তো রেস্টুরেন্টগুলোতে বেসিক্যালি আপনি কাজ করতে পারবেন। মেক সেন্স। এখানে কি আরো একটা লেয়ার আছে? ধরেন ফর এক্সাম্পল জার্মানিতে যখন যাই তখন টাকা দেশের থেকে নিয়ে একটা ব্যাপার আছে, আপনি ভালো বলতে পারবেন যে টাকাটা কি আগে দেশ থেকে নিয়ে যেতে হয় একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা, তারপরে ওইটা থেকে খরচ করতে হয়, অ্যান্ড যেটা ইনকাম করবেন সেটা দেশে পাঠাতে পারবেন এমন কিছু? না, মানে এটা আসলে সব কান্ট্রির স্পেসিফিকেশন থাকে। যেমন জার্মানিতে আসলে ব্লক অ্যামাউন্টের ব্যাপারটা হয়তো আপনি জানেন, যে একটা ব্লক অ্যামাউন্ট তাদেরকে সাবমিশন করে দেন হচ্ছে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। এটা কেমন টাকা? ব্লক অ্যামাউন্ট আপনাকে এটা 12,000 ইউরো, মানে এটা ব্লক অ্যামাউন্ট রিকোয়ার্ড। হ্যাঁ, সো এই ব্লক অ্যামাউন্টটার মানে পিছনে আসলে জার্মানির লজিক হচ্ছে যে আপনি একটা স্টুডেন্ট যখন আসবেন, আপনাকে আমি ফ্রি টিউশন ফি দিচ্ছি, বাট ইন আদার হ্যান্ড যদি আপনি কোনো ইনকাম না করতে পারেন তাহলে আপনার এই লিভিং এক্সপেন্সটা কে বেয়ার করবে? মানে পড়াবো ফ্রি, খাওয়াবো ফ্রি না? না, তো আপনার তো নিজের অ্যাকোমোডেশন, নিজের লিভিং এক্সপেন্স তো আপনার আসলে বেয়ার করতে হবে। সো এটার সিকিউরিটি কি? সো এই জন্যই তারা একটা ডিপোজিট ওয়েতে 12,000 ইউরো তারা হচ্ছে এটা ব্লক অ্যামাউন্ট রাখে। এরপর যাওয়ার পরে তো আসলে যারা আমরা বেসিক্যালি যদি আমি বলি যে মানে এশিয়া থেকে আমরা যে স্টুডেন্ট যাই, সবারই তো মোটিভ থাকে আমরা পার্ট টাইম জব করবো। সো পার্ট টাইম জব করে আসলে বেয়ার করা যায়। ইভেন ওই ব্লক অ্যামাউন্টটা যেহেতু আপনি অলরেডি একটা ইন হ্যান্ড অ্যাডভান্স আপনি নিয়ে এসছেন বা আপনি পাঠিয়ে দিয়েছেন, সো মান্থলি যখন আপনাকে ওটা তারা পে করে দিচ্ছে বা রিফান্ড করে দিচ্ছে, আপনি সেটা দেশে পাঠিয়ে দিতে পারেন। আর আপনি যেটা আর্ন করতেছেন সেটা হচ্ছে যে আপনার লিভিং এক্সপেন্সের জন্য আপনি রাখতে পারেন। মেক সেন্স। পার্ট টাইম জবের বিষয়টাতে আমরা একটু যাই। এইটাতে আসলে পার্ট টাইম জবটা আসলে মানুষ কিভাবে পায়, আপনি যদি একটু খুলে বলতেন যে কিভাবে পায়, কত ইনকাম করে, এন্ড ওটা মানে এখন তো অবভিয়াসলি ডিফার করে এক জায়গার জন্য। আপনি আপনার যেখানে আছেন সেখানে নিয়ে বলতে পারেন যে কেমন ইউজুয়ালি ইনকাম করে, খরচগুলো কেমন, এন্ড স্টুডেন্টের ইকোনমিগুলো আর কি বেসিক্যালি। একটা স্টুডেন্ট যদি আসে, মানে বেসিক্যালি একটা স্টুডেন্ট আসলে তার মেইন ফোকাস করা উচিত হচ্ছে যদি যেই কান্ট্রিতে তার নিজের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ থাকে, লাইক ইটালিতে আসলে ইতালিয়ান যদি থাকে, তা আসলে ল্যাঙ্গুয়েজে ফোকাস করা উচিত। স্টুডেন্ট আসার পরেই আসলে তারা আসলে জব নিয়ে এটা কি শিখে আসবো নাকি এসে শিখবো? না, আসলে আপনি কখনোই কোনো ল্যাঙ্গুয়েজ আপনি যেখানে আসবেন সেখানে যদি আপনি ওয়ার্ক প্লেসে না যান বা আপনি যদি ওই কালচারের সাথে না মিশেন, আপনি কখনোই ওই ল্যাঙ্গুয়েজ অনলাইনে শিখে আপনি ওটা অ্যাডপ্ট করতে পারবেন না। সো এটা আসলে ইম্পসিবল। আপনি যখন একটা কালচারে আসবেন, সেখানে আপনি যদি কাজ করেন তাদের সাথে বা স্টাডি করেন সেই ল্যাঙ্গুয়েজের উপরে, তাহলে হচ্ছে আপনি খুব আর্লি এটা অ্যাডপ্ট করতে পারবেন। সো একটা স্টুডেন্ট আসার পরে তার মেইন ফোকাস হওয়া উচিত যেই ল্যাঙ্গুয়েজের যেই কান্ট্রিতে সে আসছে সেই ল্যাঙ্গুয়েজটা আসলে লার্ন করা, বা ছোট কোনো একটা জব করা, বা হোয়াট এভার দ্য জব। এখন আমাদের বাংলাদেশের থট থাকে এরকম যে আমি বাংলাদেশে ছিলাম হচ্ছে একটা রেস্টুরেন্ট ম্যানেজার, বা আমি ওখানে ব্যাংকে জব করতাম, বা আমি ইঞ্জিনিয়ার ছিলাম ডিপ্লোমা করে, আমি এখানে আসার পরে কেন আমি এসব ন্যারো জব করতে যাবো? বাট ইন দ্য বিগিনিং আপনার আসলে করা উচিত, মানে অ্যাজ পার মাই সাজেশন, যে আপনি যদি একটা জবে ইনভলভ না হন তাহলে আপনি আরেকটা জবের সোর্স পাবেন না। আর সেকেন্ডলি হচ্ছে এখানে জবের ক্যাটাগরিজ গুলো তাদের নিজস্ব পোর্টাল থাকে জবের। সো ওই জব পোর্টাল গুলোতে আপনি অনলাইনে আপনার সিভি ড্রপ করতে পারেন। অবশ্যই সেটা আসলে ওই ল্যাঙ্গুয়েজের উপরে হওয়া উচিত। আপনি এটা ট্রান্সলেট করেও করতে পারেন, সিভি ইউরোপাস রিজিউম। তো ওই রিজিউমের থ্রুতে আপনাকে তারা আসলে অনলাইনে কল করবে। বাট বেসিক যে ম্যানারটা আপনার থাকা উচিত, একটা এমপ্লয়ার যখন আপনাকে কল করবে যে আপনাকে ইন্টারভিউর জন্য, ওভার দ্য ফোন হতে পারে বা আসলে ফিজিক্যালি মিটিং হতে পারে, আপনার যে ইন্ট্রোডাকশনটা দরকার, যে ইন্ট্রোডাকশনটা আপনার আসলে তাকে প্রেজেন্ট করতে হবে,
সেই ইন্ট্রোডাকশনটা আসলে আপনার যেভাবে হোক সেটা আসলে আপনার লার্ন করে যেতে হবে। কারণ এইখানে ওরা যখন আপনার একটা একটা বাইরের কেউ যখন আসে, স্টুডেন্টকে অনেক প্রায়োরিটি দেয় জবের জন্য। সেকেন্ডলি হচ্ছে যদি আপনি মিনিমাম একটা ল্যাঙ্গুয়েজ ওদেরকে প্রেজেন্ট করতে পারেন, তাতেই তারা ইমপ্রেস, আপনাকে জব আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছি, ওরাও দেখে যাচ্ছে ঠিক আছে ভাষাটা তাহলে নিতে পারবে, ঠিক আছে, আরো আমাদের এখানে কালচার সার্ভাইভ করতে পারবে, ইয়ে করে তারপরে বেসিকলি করে। আর ইকোনমি গুলো কেমন হয়, কেমন স্যালারিজ পায় এবং কেমন খরচ থাকে? স্যালারিটা আসলে ডিপেন্ড করতেছে মানে প্রভিন্সের উপরে। যদি আমরা সাউথ সাইডে দেখি, সাউথ সাইডে আসলে স্যালারি ইকোনমিটা অনেক লো, ওয়েজেসটা অনেক লো। এটা আসলে আপনি যদি বেসিক্যালি আপনি যদি মান্থলি ইনকাম করেন পার্ট টাইম জবে, আপনি 800 থেকে 1200 পর্যন্ত আর্নিং করতে পারবেন। আর যদি আমি বলি যে নর্থের কথা, নর্থ সাইডে ফর এক্সাম্পল বলোনিয়া, এটা কি শহর নর্থে? হ্যাঁ, নর্থের শহরগুলোতে। সো ওই জায়গাগুলোতে মিলান, বলোনিয়া, পিসা, এই জায়গাগুলোতে আসলে, বা নিয়ার সুইজারল্যান্ড, লেক কোমো, মানে টুরিস্ট প্লেস গুলো যেখানে, ওই জায়গাগুলোতে কাজ করতে পারবেন হচ্ছে আপনি সিজনালি, যেটাকে বলে সিজনাল ওয়ার্ক। সেটা স্টার্ট হয়েছে সামার সিজনে। সে ফর এক্সাম্পল এটা হচ্ছে এপ্রিল থেকে বা মার্চ থেকে এন্ড অফ অক্টোবর পর্যন্ত বা নভেম্বর পর্যন্ত আসলে ওই টাইমটাতে কাজ থাকে। তো ওইখানে আপনি পার্ট টাইমে আপনার স্টুডেন্ট যেহেতু আপনার 20 আওয়ার্স হচ্ছে পার উইক পার মিনিট কাজ করার, ওইখানে আপনি নর্থ সাইডে যদি যান তাহলে আপনার 1600 থেকে 2000 পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। বাট ওইখানে আবার লিভিং এক্সপেন্সটা একটু বেশি, লিভিং এক্সপেন্সটা আসলে মোর দেন 5 to 600। তো অন এভারেজ যদি আপনি চিন্তা করেন যে সাউথে হচ্ছে আপনার ইনকাম কম, পে ওয়েজেস কম, বাট এখানে আবার লিভিং এক্সপেন্সটা কম। নর্থ সাইডে আবার ইনকাম বেশি বাট আপনার লিভিং এক্সপেন্সটা বেশি। সো ওইভাবে আসলে মানে কভারেজ মানে ব্যালেন্স হয়ে যায় আর কি দুই সাইডেই। বাট আপনি নর্থে থাকেন? আমি সাউথ সাইডে। সাউথ সাইডে থাকেন, আচ্ছা। তো এখানে আপনি বলতেছেন যে মানে যেটাই হয় না কেন, যদি একটু হার্ড ওয়ার্কিং হয় স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। হ্যাঁ, লাইফস্টাইলটা, তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লাইফস্টাইলটা ভালো এখানে। যদি আমি বলবো যে অ্যাজ এ স্টুডেন্টের কথা, একটা স্টুডেন্ট আসলে, সে ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট যদি আসে, তার মেইন থিং থাকে যে আমার টিউশন ফি কিভাবে কভারেজ করব। সে আর্নিং করে কেন? টিউশন ফির জন্য। সো আপনার যদি টিউশন ফি রিডাকশন হয়ে যায় আপনার মাইন্ড থেকে, তার মানে আপনি আসলে আপনার মাথায় কোনো বোঝা নেই টিউশন ফি। দেন আপনার থাকতেছে যে আমি কিভাবে আমার লিভিং এক্সপেন্স গুলো কভার করবো। তো লিভিং এক্সপেন্স গুলো যদি কভার করতে চায় সেক্ষেত্রে সে তো আর্ন করতেছে 20 আওয়ার্স পার উইক, সে কাজ করতে পারতেছে। তো মান্থলি যদি অন এভারেজ আপনি দেখেন যে 800 থেকে 1000 পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন ইন এ বিগিনিং, যদি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল না থাকে একদমই। তো সেই ক্ষেত্রে আপনি লিভিং এক্সপেন্স কিন্তু কভারেজ করতে পারতেছেন। ইটালিতে আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে এখানে রিজনাল স্কলারশিপ, যেটা যদি কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে ফার্স্ট ইয়ারে, আসলে সেই রিজনাল স্কলারশিপটা একদম কোনো ধরনের মেরিট লিস্ট ছাড়া বা কোনো আপনার এলিজিবিলিটি ছাড়া জাস্ট ফর আপনি অ্যাপ্লাই করলেই আপনি পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপ টু আপনার 5 থেকে 8000 ইউরো পর্যন্ত, মোর দেন 8000 ইউরো পর্যন্ত। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন প্রভিন্সের উপরে বা কোন প্রভিন্সের ইউনিভার্সিটি রিজনের উপরে। সো একটা স্টুডেন্ট আসলে সে যদি শুধু চিন্তা করে যে আমি এখানে শুধু স্টাডি করব, আমি এখানে শুধু স্টাডি করেই আমার মানে ইনকাম সোর্স, আমি পার্ট টাইম জব করবো না, আমি শুধু স্টাডি করবো, স্কলারশিপ কন্টিনিউ করবো, তাহলে আপনি যদি অন এভারেজ চিন্তা করেন যে 8000 ইউরো আপনি স্কলারশিপ পাচ্ছেন, এটা যদি আপনি ইয়ারলি যদি এটা ডিভাইড করেন, মোর দেন 500 ইউরো আপনার কিন্তু থেকে যাচ্ছে মান্থলি। সো সার্ভাইভ করাটা বা লাইফস্টাইলটা মানে আপনি একটা স্ট্যান্ডার্ড লাইফস্টাইল করতে পারবেন কন্টিনিউ। আপনার ব্র্যান্ডটা শুরু করা কেন, এবং এটাতে কিভাবে আপনি আমাদের মতন যারা স্টুডেন্টস আছে তাদেরকে হেল্প করতেছেন? আচ্ছা, একটা আসলে মানে যদি আমি বলি যে ব্র্যান্ড কেন শুরু হয়েছে, মানুষ আসলে একটা জিনিস, একটা প্রবাদ আছে যে আসলে শিখেছো কোথায় ঠেকেছো যেথায়। তো মানুষ যখন আসলে কোথাও আটকে যায় তখন কিন্তু ওইখান থেকে তার সলিউশন যখন বের করে, তখন সে চিন্তা করে যে আমার পিছনে আরো কেউ এরকম কোনো প্রবলেম ফেস করতেছে কিনা, বা তার আসলে সলিউশন দরকার কিনা। সো আসলে আমাদের ব্র্যান্ডটা আসলে তৈরি করার মেইন রিজন ছিল যে, বা কোম্পানিটা ওপেন করার বা কোম্পানি নিয়ে কাজ করার মেইন রিজন ছিল যে স্টুডেন্ট কিন্তু প্রতি বছরই আসবে, সবারই কিন্তু মানে জেনারেশন, যখন আপনি দেখেন জেনারেশন চেঞ্জ হবে, বাট
আস্তে আস্তে কিন্তু তারা কিন্তু স্টাডি করতে বাইরে আসবেই, তাদের ফোকাস থাকে বাইরে সেটেল হওয়ার। কারণ আমরা আসলে আমাদের বাংলাদেশে এরকম একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারি না অ্যাজ এ স্টুডেন্ট, আমরা এটা করতে পারি না। তো সবারই চিন্তা থাকে আমি বাইরে যাব, বাট তাদের ইনফরমেশনের জন্য তারা হচ্ছে বাইরে মুভ করতে পারে না। তো যখন আমরা আমাদের আসলে এই কোম্পানিটা ড্রিম ফ্লাই যখন আমরা স্টার্ট করেছি, আমরা বেসিক্যালি আমাদের টিম মেম্বার এক একজন হচ্ছে এক একটা কান্ট্রিতে এখন সেটেল ডাউন। কেউ হচ্ছে যে ইটালিতে, কেউ হচ্ছে জার্মানিতে, কেউ হচ্ছে নেদারল্যান্ডসে, কেউ অস্ট্রেলিয়াতে। সো আমরা ওইভাবে করে আসলে কপ আপ করেছি যে আসলে এই প্রবলেমগুলো যারা স্টুডেন্ট আছে, আপকামিং স্টুডেন্ট যারা আসবে, তাদেরকে আমরা আসলে হেল্প করার ট্রাই করব, যে যে জিনিসগুলোতে তারা আসলে আটকে যায়। মেইন ফ্যাক্ট থাকে যে দেখেন, আমরা আসলে ড্রিম ফ্লাই যদি বলি, আমরা কোনো এজেন্সি না, আমরা সাথে কনসালটেশন ফার্ম, আমরা সাথে কনসালটেশন করি। ইটস নট অ্যাবাউট লাইক কেউ আমাদের থ্রুতেই যে স্টুডেন্ট হয়ে যে আমাদের থ্রুতে এখানে প্রসেসিং করবে না। আমরা আসলে তার আসলে বেসিক লাইফে অ্যাব্রোডে আসার আগে আমরা তিনটা জিনিস নিয়ে কাজ করি। প্রথমত হচ্ছে তার আসার আগে যে সে কি নিয়ে চিন্তা করতেছে, তাকে আসলে কনসালটেশন করি, তার ব্রেন স্টর্মিং করি যে আসলে সে কি নিয়ে চিন্তা করতেছে, কোথায় যাবে। সেকেন্ড হচ্ছে প্রি ডিপার্চার, আরেকটা হচ্ছে অ্যারাইভেল, যখন সে আসে। সো তিনটা ক্যাটাগরিতে কাজ করি। যখন কেউ আসে আমরা তাকে কনসালটেশন করা ট্রাই করি, তার নিজের পার্সোনাল যে এলিজিবিলিটি তার হতে পারে, সেটা কোয়ালিফিকেশন হতে পারে, তার হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটার উপর আসলে তার সে কোথায় যেতে চাচ্ছে, মানে পুরোটা অ্যাসেস করেন আগে যে ওর কি অবস্থায় আছে, কি পড়াশোনা কি দিয়ে কি, আচ্ছা সে সুইটেবল কোথায় আর কি, কোন কান্ট্রিতে আসলে সে অ্যাডপ্ট করতে পারবে বা তার জন্য সুইটেবল কোথায়। এখন কারো যদি এরকম হয় যে আসলে তার এডুকেশন কোয়ালিফিকেশন নেই, বাট সে একটা ওয়ার্ক প্রোগ্রেসে কোনো একটা জায়গায় ওয়ার্ক পারমিট বা কোনো একটা জায়গায় তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স মোর দেন 9 ইয়ার্স 10 ইয়ার্স, সে কিন্তু একটা কান্ট্রিতে এলিজিবল যাওয়ার জন্য, হয়তো বা স্টাডিতে না, ওয়ার্ক পারমিটে। সো আমরা তাকে গাইডলাইন করি। সেকেন্ডলি স্টুডেন্টের নিয়ে আসলে আমরা ফোকাস বেশি, কারণ আমরা যেহেতু স্টুডেন্ট ছিলাম, আমরা স্টুডেন্ট নিয়ে ফোকাস বেশি করি। তো প্রি ডিপার্চারে আসলে অনেক কিছু মানে অনেক বেশি মানে প্রবলেমগুলো থাকে যারা ফেস করে। সেইটার মধ্যে আপনি ধরতে পারেন যে আসলে তার অ্যাপ্লিকেশন প্রসেস থাকতে পারে, কান্ট্রি চয়েস থাকতে পারে, ইভেন যাওয়ার পরে ওইখানে ফ্যাসিলিটিস কি হতে পারে। আমি এরকম অনেকেও দেখেছি, অনেক এজেন্সি আপনাকে পুশ আপ করতেছে ভিসা হয়ে যাবে, হ্যাঁ আপনি ভিসা এইখানে অ্যাপ্লাই করলেই ভিসা পাবেন। ওখানে যাওয়ার পর স্টুডেন্ট দেখছে যে তার ওখানে টিউশন ফি মোর দেন 8,000 ইউরো ইয়ারলি, বাট তার সেখানে ইয়ারলি 8,000 ইউরো ইনকাম নেই। সেক্ষেত্রে সে ওই ধরনের একটা প্রবলেম ফেস করতেছে, ইভেন সে বাংলাদেশ থেকে বা দেশ থেকে আবার টাকা নিচ্ছে। সো এটা ফ্যামিলির জন্য বা স্টুডেন্টের জন্য একটা কাইন্ড অফ মেন্টাল প্রেশার। সে তার আপনি একটু আগে বলছিলেন যে অনেক স্টুডেন্ট আসে যারা যেটা চাই এবং তাদের যে জিনিসটা অ্যাসেসমেন্টটা দেখতেছে সেটার সাথে মিলতেছে না, সে যাইতে যাচ্ছে অমুক দেশে, বাট সেই দেশে যে আসলে আপনি দেখতেছেন যে সে সার্ভাইভ করতে পারবে না, রাইট? বা তার ক্ষেত্রে অমুক দেশে অমুক ইউনিভার্সিটিতে সে অনেক শাইন করবে, চাকরি বাকরির দিক থেকে সচ্ছল হবে আপনি দেখতেছেন। সো ওইটা নিয়ে একটু বলেন যদি। আচ্ছা, স্টুডেন্টের আসলে দেখেন, আমাদের সবারই একটা মানে ড্রিম থাকে যে আমরা ইউএসএ যাব, ইউকে যাব, আমরা এই কান্ট্রিতে যাব, আমরা অস্ট্রেলিয়া যাব, বাট আমাদের কিন্তু ফার্স্ট অফ অল শুধু চিন্তা ড্রিমিংটা কিন্তু আসলে ওই পর্যন্তই থেমে থাকে না। আমাদের দেখতে হবে আমাদের এলিজিবিলিটি কোথায়। এখন স্টুডেন্টের যদি তার রিকোয়ারমেন্ট ইউনিভার্সিটি থেকে তার হচ্ছে আইএলটিএস হচ্ছে তার মিনিমাম 6.5 বা 7 লাগবে। এখন আপনি আইএলটিএসই করেন নাই, বাট আপনি ড্রিম দেখতেছেন যে আপনি যাবেন, তো আমরা রিয়েলিটিতে থাকতে হবে, রাইট? আমরা এখন চিন্তা করলেই হবে না। এখন যখন এক স্টুডেন্ট যখন আমাদেরকে বলে আমার প্ল্যানই নেই, আমি প্ল্যান হচ্ছে আমার অস্ট্রেলিয়া যাওয়া, তখন হয়তো বা তাকে আমরা একটা টাইম পিরিয়ড দিই যে দেখেন আপনার এই এলিজিবিলিটি এই পর্যন্ত আছে, বাট আপনার এখনো পর্যন্ত 3টা 4টা 5টা এলিজিবিলিটি আপনি এখন পর্যন্ত গেইন করতে পারেন নাই। সো আইদার আপনি আদার অপশনে চলে যান, আইদার আপনি এইটা যদি আপনার ড্রিম থাকে তাহলে আপনি এলিজিবিলিটিগুলো ফিল করার জন্য টাইম পিরিয়ড দরকার, আপনি সেটা নিতে পারেন। বাট অ্যাজ এ যদি এজেন্সির চিন্তা করেন, তারা কিন্তু আপনাকে কনসালটেশন করবে না, কারণ তারা এজেন্সি, তারা এজেন্ট, তারা হচ্ছে তাদেরও বিজনেস থাকে, তারা বিজনেসের সোর্সে চিন্তা করে যে আমরা স্টুডেন্টকে পুশ আপ করি। বাট এখন অনেকে থাকে যে না, আমার ড্রিম ওইখানে আমি যাব, এখানে একটা টাইম পিরিয়ড লাগতে পারে, আমি সেই টাইম পিরিয়ডটা নিজেকে দিব। বুঝতে পারছি। না, ওদের তো মাথায় থাকে যে আচ্ছা ঠিক আছে, ভুল যেতে চাচ্ছে, বাট যেতে চাচ্ছে, তো আমি এখন বেশি বুঝাইতে গেলে আমার থ্রু করাবেই না, আমার তো মেইন টার্গেট সেলস, রাইট? পাঠাই দেই, পরে বুঝবে, পরে বুঝুক, রাইট? এরকম একটা পরে বুঝবে। তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা রাইট, আমি বলবো না যে তাদের পয়েন্ট অফ, তারা বিজনেস করতে বসছে, বাট ঘটনা হচ্ছে যে আমরা তো স্টুডেন্ট ছিলাম,
বা আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করি, আমরা স্টুডেন্টের ইনসাইডে কি ফিল হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। তো দ্যাটস ওয়াই আমরা ডিফারেন্ট, আমরা এই জন্যই নিজেদেরকে অ্যাড্রেসিং করি অ্যাজ এ কনসালটেন্ট, নট এজেন্সি। সো কনসালটেন্টের কাজটা আসলে আমার মনে হয় এরকমই হওয়া উচিত, কনসালটেশন করা। এখন সেটা উইথ পে হতে পারে, উইদাউট পে হতে পারে, এটা ডিপেন্ডস করতেছে আসলে আপনার কোম্পানির পলিসির উপরে। মেক সেন্স। প্রি ডিপার্চার নিয়ে বলছিলেন, প্রি ডিপার্চারের আগে কি কি মেক শিওর করা উচিত? বিকজ এখানে ভিসার ব্যাপার আছে, আরো ইউনিভার্সিটি রিজেকশন এন্ড অ্যাকসেপ্টেন্সের ব্যাপার আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল যে আমরা যখন ইউনিভার্সিটি চুজ করলাম, আমরা সাবজেক্টও চুজ করলাম, কান্ট্রিও চুজ করলাম, সব চুজ করা হয়ে গেল, আমরা এখন অ্যাপ্লিকেশন প্রসেসে চলে গেলাম। অ্যাপ্লিকেশন প্রসেসে যাওয়ার পরে আমাদের ফার্স্ট স্টেপ থাকে ইউনিভার্সিটি থেকে আমাদের যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টিম থেকে ডিসিশন দিবে তার অফার লেটারটা ইস্যু হয়েছে কিনা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী। যখন সে অফার লেটারটা পেয়ে যাবে, দেন তার সেকেন্ড স্টেপ হচ্ছে যে এম্বাসিতে যাব, আমি এম্বাসিতে ফাইল সাবমিশন করব ভিসার জন্য। তো ভিসা পাওয়ার আগে কিন্তু মেজর অনেক ডকুমেন্টস থাকে, সো সেই ডকুমেন্টসগুলো রেডি করতে হয়। সো ডকুমেন্টসগুলোর মধ্যে যদি মানে আমি বলি যে কেন ভিসা রিজেকশন হয়, এই রিজনটা যদি বলি, তাহলে যে মেইন রিজন থাকে হচ্ছে যে একটা স্টুডেন্টের যখন সে ফাইলগুলো ডকুমেন্টগুলো রেডি করছে, তার মেইন যে ডকুমেন্টগুলো ব্যাংক স্টেটমেন্ট আমরা বলতে পারি, কারণ একটা এম্বাসি আপনাকে ভিসা দিবে হচ্ছে আপনার এই পার্সোনাল ডকুমেন্টসগুলো দেখে। ইউনিভার্সিটি ডকুমেন্টস থেকে তাদের কোনো প্রবলেম থাকে না, কারণ ইউনিভার্সিটি তাদেরকে অলরেডি ফরওয়ার্ড করে দেয় যে আমি স্টুডেন্টকে নিতে চাচ্ছি। এখন তোমার কাজ হচ্ছে তুমি স্টুডেন্টের ডকুমেন্টস দেখো, স্টুডেন্টের সবকিছু ঠিকঠাক থাকলে তাকে ভিসা দিয়ে দেন হচ্ছে ভিসা অ্যাপ্রুভ করে দাও, দেন হচ্ছে ও এই টাইমের মধ্যে স্টুডেন্ট এসে আমাদের ইউনিভার্সিটি ক্লাস স্টার্ট করবে। তো এম্বাসি কি দেখে? এম্বাসি ইউনিভার্সিটি থেকে আসলে আর কিছুই দেখবে না, দেখবে হচ্ছে যে পার্সোনাল কি আমার ল্যাকিংস, তারা ব্যাংক স্টেটমেন্টটা চেক করবে। সেকেন্ডলি হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্টটা আসলে অনেকেই কি করে যে অনেক বেশি ব্যাংক স্টেটমেন্ট দেখায়, বাট মেইন প্রবলেম হচ্ছে যে ওয়ে অফ ইনকাম, সোর্স অফ ইনকামটা কি আমার। হ্যাঁ, এখন অনেকে হচ্ছে যে ব্যাংকের মধ্যে যেটা আমরা বাংলাদেশে মেইনটেইন করি না কখনো, যে আমাদের ব্যাংকে হচ্ছে 10 লাখ টাকা রয়েছে, বাট আমাদের 10 লাখ টাকার কোনো সোর্স অফ ইনকাম নেই। বাইরে স্ট্যান্ডার্ড কান্ট্রিগুলোতে কিন্তু এরকম না, আপনি প্রতিটা মানে আপনার টাকা, আপনি যে টাকাটা রেখেছেন বা আপনার যে ব্যালেন্স, এটার প্রতিটার কিন্তু একটা কাউন্টেবল একটা কাউন্ট থাকে, যে আপনি বুঝতে পারছি, অ্যাকাউন্টে মানে পুরোটা ইয়ে থাকে যে কোথা থেকে আসছে, কোথায় গেল, সবই হিসাব থাকে। তা আপনি যেটা বলছেন যে আমরা তো যেটা করি যে জাস্ট একটা টাকা দেখাই দিই, স্টেটমেন্ট দেখাই দিই, আচ্ছা এত টাকা আছে অ্যাকাউন্টে, তো এটা নট দ্য রাইট ওয়ে, নট মানে এটা একটা সময় ছিল। আচ্ছা, একটা সময় ছিল যে আপনার ব্যাংকে যখন আপনি স্টেটমেন্টটা দেখেছে যে আপনি এখন আপনার ইউনিভার্সিটি টিউশন ফি হচ্ছে সে ফর এক্সাম্পল 5,000 ইউরো ইয়ারলি, সো আপনি 2 বছরের মাস্টার্সে যাচ্ছেন, সো আপনার 10,000 ইউরো হচ্ছে আপনার টিউশন ফি। ইভেন আপনি যদি কাউন্ট করেন, যদি আমরা এটা আসলে ক্রিটিক্যালি জিনিস কি যে আমাদের আসলে রিসার্চ করতে হয় যে আমি একটা যে কান্ট্রিতে যাচ্ছি সেই কান্ট্রিতে আমার লিভিং এক্সপেন্স কত মান্থলি, সে ফর এক্সাম্পল 500। সো 500 যদি হয়, আপনি 12 মান্থস কাউন্ট করবেন, তাহলে 6,000 ইউরো আপনার হচ্ছে ইয়ারলি। দেন 2 ইয়ার্সে আপনার 12,000 ইউরো প্লাস আপনার 10,000 ইউরো টিউশন ফি, দেন আপনার হয়ে যাচ্ছে যে আপনার 22,000 ইউরো হচ্ছে আপনার মানে অ্যাটলিস্ট আপনার ক্যাপেবল থাকতে হবে বা আপনার এম্বাসিতে দেখাতে হবে। সো আপনি 25,000 ইউরো দেখান, বাট 25,000 ইউরোর এই যে আপনার ব্যালেন্স, সেটার আপনার সোর্স অফ ইনকামটা দেখাতে হবে অবশ্যই, কারণ আপনি এটা কি আসলে ব্ল্যাক মানিটা ইউজ করতেছেন ওদের কান্ট্রিতে গিয়ে। ওই যে বাংলাদেশে কয়েকদিন আগে নিউজ আসলো যে কয়েকশো কোটি টাকা পাঠাইছে ফুলা প্যান্ট পড়াইতে, এরকম অবস্থা। তো তাদের কিন্তু এটার কোনো মানে রেজিস্টার নাই যে আসলে আপনি কোন সোর্সে টাকাগুলো পাঠিয়েছেন। সো এম্বাসি কিন্তু সেটাই চেক করে, কারণ ওরা অবশ্যই চাবে না যে আপনার কোনো ধরনের আপনি ব্ল্যাক মানি ইউজ করতেছেন বা আপনি কোনো কিছুর ফান্ড দেখাতে পারছেন না। সো এইটা একটা রিজেকশনের কারণ হয়। সেকেন্ড রিজেকশনের কারণ হতে পারে যে যেমন ইউএসএ এম্বাসি কি করে, তারা আসলে আপনাকে রিজেকশনের কোনো রিজনই দিবে না, তাদের এমনও মানে রিমার্কস থাকতে পারে যে ইন্টেনশন ওয়াজ নট গুড, দ্যাট মিনস আপনি পরিপাটি হয়ে গেলেন বাট আপনাকে তারা রিজেকশন দিল, ইন্টেনশন ওয়াজ নট গুড। বাট ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বা আমি যদি অস্ট্রেলিয়ার কথা বলি, ওইখানে যদি কোনো ভিসা এম্বাসি আপনাকে ইন্টারভিউ কন্ডাক্ট করে, তারা আসলে আপনাকে ফোকাস করে যে আসলে তাদের মেইন রিজন থাকে যে আপনি যাচ্ছেন ওখানে স্টাডি করার জন্য, তাদের ল্যাঙ্গুয়েজ কি,
তাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, সে ফর এক্সাম্পল অস্ট্রেলিয়াতে। তো আপনার সাথে যখন ওরা ইন্টারভিউ নিবে তখন আপনার সাথে তারা কমিউনিকেশন যে আপনার দরকার, আপনাকে যদি সে বুঝতে না পারে, একটা ইন্টারভিউর যদি আপনার সাথে কথা বলে কমিউনিকেশনলি আপনার সাথে যদি মনে হয় না যে না সে পারফেক্ট না, সে তাহলে ওই কান্ট্রিতে যাওয়ার পর কি করবে? তার মানে তাদের জন্য একটা হেডেক, রাইট? সো এটা একটা রিজন হয় যে ইন্টারভিউতে যদি কেউ আসলে ওইরকমভাবে কনভিন্স করতে না পারে, সেটা একটা রিজেকশনের ফ্যাক্ট হতে পারে। থার্ডলি হতে পারে আপনার ডকুমেন্টেশন। বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম, যেটা আমি বলতেছিলাম আসলে হয়তো বা এটা কনফ্লিক্ট হয়ে যাবে ব্যাপারটা, যে এজেন্সিগুলো করে কি যে বিজনেসের পারপাসে আপনাকে আপনার ডকুমেন্টেশনের ফেক ডকুমেন্টেশনগুলো সাবমিশন করে। তো তখন হয় কি যে তারা এই জিনিসগুলোর কোনো অ্যাপ্রুভ না পেলে তখন আপনাকে রিজেকশন দেয়, বা স্টুডেন্ট নিজেও এটা ফেক সাবমিশন করতে পারে, সেই জন্য আপনার রিজেকশন হতে পারে। তো আমাদের মেইন মোটিভ থাকে কি যে আমরা যে জিনিসগুলো নিয়ে একটা স্টুডেন্ট রিজেকশন হবে সেগুলো আমরা না করা, মানে জিনিসটা যাতে পুরো লেজিটিমেট থাকে, লেজিটিমেট হয়, এবং সবকিছু তো ওদের কাছে যাতে দেখে মনে হয় যে আচ্ছা এই স্টুডেন্টটা এখানে এসে বসবাস করতে পারবে আর সব ঠিক আছে, ঠিক আছে, ভিক্ষা করেও খাবে না এখানে এসে, রাইট? বা এখানে এসে মানে পাসপোর্টটা ছিঁড়ে ফেলে গায়েব হয়ে যাবে না, ঠিক আছে? সো ওইগুলো দেখে মেনটেন করেই তারপরে ওরা অ্যাকসেপ্ট করে। আরেকটা জিনিস আসলে রেপুটেশনের ব্যাপার থাকে। আপনি যদি দেখেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যদি দেখেন আপনি, বাংলাদেশের তুলনায় পাকিস্তান, ইন্ডিয়ার ভিসা রেশিও সব থেকে বেশি কেন থাকে? পাকিস্তান আমাদের থেকে উন্নত এজন্য না, পাকিস্তান আমাদের থেকে উন্নত না, আমরা ওদের থেকে বেশি উন্নত, বাট আমরা কেন ভিসা পাই না? আমাদের ভিসা না পাওয়ার মেইন রিজন হচ্ছে যে, বা আমরা হচ্ছে সবচেয়ে বেশি ফেক ডকুমেন্টেশন সাবমিশন করি। আর যখন আমরা দেখি যে একটা কান্ট্রি নিয়ে আমরা ভিসা পাচ্ছি, তখন আমাদের এলিজিবিলিটি থাক আর না থাক আমরা অ্যাপ্লাই করতে থাকি। সবাই ওই আমাদের এলিজিবিলিটি নাই, সবাই ওই জায়গাটা আমরা মুভ করতে থাকি। আমরা আসলে কখনো মানে অন্য একটা ওয়েতে যাওয়ার ট্রাই করি না। যে আমরা দেখেন ইউরোপের মধ্যে আপনি যদি দেখেন, ইউরোপে হচ্ছে 27+ সেনজেন কান্ট্রি, আর হচ্ছে 30+ হচ্ছে আপনার ইউরোপিয়ান কান্ট্রি। তো এর মধ্যে কিন্তু আমরা কি জানি, আমরা বেসিক্যালি সবাই জানি, আমরা জানি হচ্ছে জার্মানি, আমরা জানি হচ্ছে ইটালি, আমরা জানি ফ্রান্স, আমরা এই কয়টা কান্ট্রির উপরেই কিন্তু ফোকাস করি। বা আমি ভাবি এই কয়টা কান্ট্রিতে হয়তো বা আমার মনে হয় যে ইনকাম সোর্স বেশি। আসলে রিয়েলিটি টোটালি ডিফারেন্ট। আপনি যদি ছোট কান্ট্রিগুলোতে যান, আমি বেশ কয়েকদিন আগে একটা কান্ট্রি ভিজিট করে এসেছিলাম, স্লোভেনিয়া কান্ট্রি। এটা হচ্ছে দেশটা খুব ছোট, বাট এখানে আপনি খুব স্ট্যান্ডার্ড লাইফস্টাইল আপনি লিড করতে পারবেন। আমি যদি বলি চেক রিপাবলিকের কথা, ওইখানে আপনি স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারেন। আপনাকে যদি আমি বলি যে এস্তোনিয়া, লিথুনিয়ার কথা, লাতভিয়ার কথা, অনেক ছোট ছোট দেশ, বাট এখানে আপনার স্ট্যান্ডার্ড লাইফ লিড মানে করতে পারবেন, অনেক অনেক ভালোভাবে আর্নিং করতে পারবেন। মজার কথা হলো এই দেশগুলা আমি যেগুলো দেখছি, যেগুলো একটু কম ওয়েল নোন কান্ট্রিগুলো, ছোটখাটো দেশগুলো আরো সুন্দরও হয়, মানুষ কম যায়, টুরিস্ট কম যায়, সুন্দরও থাকে এই দেশগুলো ইউজুয়ালি। হ্যাঁ, না টুরিস্ট আসলে ওই জায়গাতে, আপনার টুরিস্টগুলো ওই জায়গাতে দেখেন, ইউরোপে যখন আপনার সামার স্টার্ট হয়ে যায়, যখন বেসিক্যালি মার্চ থেকে সামার স্টার্ট হয়, ওদের মোটিভটা এরকম যে আমরা হচ্ছে, ওদের মোটিভ এরকম যে আমরা 1 উইক ইনকাম করব, বা আমরা 1 মান্থ ইনকাম করব, দেন হচ্ছে আমরা একটা সেভিংস রেখেই দিব আমরা শুধু ট্রাভেল করার জন্য, ট্যুর করার জন্য, আমরা আমাদের লাইফস্টাইলটা এনজয় করার জন্য। বাট আমাদের এশিয়ার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট। আমরা হচ্ছি যখন কোথাও মানে বাইরে যাই, আমাদের মোটিভ থাকে যে আমরা অনেক পরিমাণ টাকা ইনকাম করব, আমরা দেশে পাঠাবো, আমাদের লাইফস্টাইলের কথা আমরা চিন্তা করি না। এটা আমাদের মানে আমাদের যদি বলি আমাদের ন্যাশনাল একটা প্রবলেম, এটা ন্যাশনালি প্রবলেম। সেকেন্ড হচ্ছে যখন আপনি বাইরে যাবেন, আপনার দেখবেন যে সারাউন্ডিং এ রিলেটিভস তারা যারা থাকে, আপনার এক্সপেকটেশন অনেক হাই হয়ে যায় আপনার উপরে। হ্যাঁ, কারণ তারা ভেবেই নেয় যে আপনি অনেক টাকা ইনকাম করতেছেন, সো আপনার উপরে তার এক্সপেকটেশন অনেক বেশি হয়ে যায়, যেটা আপনার দেশে থাকতে ছিল না। তো এই জন্য আমরা আসলে লাইফস্টাইলের উপর ফোকাস করতে পারি না, এটা একটা ফ্যাক্ট। আচ্ছা, এই ডকুমেন্টসগুলো যদি প্রপারলি যদি কেউ আসলে সাবমিশন করতে পারে, বা এই ডকুমেন্টসগুলো আসলে আমরা সাজেশন করি যে এই ডকুমেন্টসগুলো প্রপার ওয়েতে মেনটেন করে আমরা যেন কোনো ফেক ডকুমেন্ট সাবমিশন না করি। বাট এখানে ইউনিভার্সিটিতে অনেকে থাকে অফার লেটারই আসতেছে না, এটা কেন? আচ্ছা, ইউনিভার্সিটি অফার লেটার আসার মানে দুইটা ম্যাজিক থাকে। দুইটা ম্যাজিকের মধ্যে একটা হচ্ছে মেইন হচ্ছে আপনার মোটিভেশন লেটার, আপনার মোটিভেশনটা কি। সেকেন্ড হচ্ছে আপনার রেকমেন্ডেশন লেটার। এটা আসলে আপনার ডিপেন্ড করে ইউনিভার্সিটি অফার লেটারের জন্য। সে ফর এক্সাম্পল যদি আপনি কোথাও জব করতে চান,
তখন কিন্তু দেখবেন যে আমরা বাংলাদেশে সব থেকে বেশি এটা মেনটেন করি যে রেফারেন্স, কারো রেফারেন্স আমি দিয়েছি। যদি আমি কোনো একটা ভালো কোম্পানিতে যাই, কোম্পানি এক্সে যদি যাই আমি জব ইন্টারভিউর জন্য, কোম্পানি ওয়াইড রেফারেন্স আমি দেই যে ওইখানের এইচওডি বা ওইখানের আমার জেনারেল ম্যানেজার আমাকে রেকমেন্ডেশন করেছে যে আই ওয়াজ এ গুড এমপ্লয়ি ওভার দেয়ার। তো ইউনিভার্সিটির ক্ষেত্রেও এটা হচ্ছে সেম, আপনার মোটিভেশনটাকে দেখবে। ইটস নট ফর দ্যাট আপনি কোথাও থেকে কোনো চ্যাট জিপিটি বা গুগল থেকে আপনি কোনো একটা মোটিভেশন লেটার কপি পেস্ট করে আপনি দিলেন। তারা আসলে আপনার ওন ল্যাঙ্গুয়েজ চায়, যে আসলে আপনি আপনার নিজের ওন ল্যাঙ্গুয়েজটা কি, আপনি আপনার মোটিভটা কি, এবং এটা ধরে ফেলো ওরা ভুল চ্যাট জিপিটি করলে, বিকজ ওদের কাজই এটা, সারাদিনই এগুলা পড়ার কাজ, সো ধরে ফেলো। হ্যাঁ এক্স্যাক্টলি। তো ওরা আসলে অর্গানিক ল্যাঙ্গুয়েজ আপনার কাছে দেখতে চায়। আপনি একটা জিনিস আসলে রিটেন লিখছেন, আপনি আসলে তারা জানতে চাচ্ছে আপনার মোটিভটা কি, এইটা একটা ফ্যাক্ট। সেকেন্ড হচ্ছে আপনি একটা রেকমেন্ডেশন লেটার। রেকমেন্ডেশন লেটারটা আমরা করি কি যে নিজেরাও বানিয়ে দেয়, কেউ হচ্ছে যে XYZ এর একটা নাম দিয়ে দেয় না। এটা আসলে কি, যখন আপনি কোন একটা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি ওই ইউনিভার্সিটির স্পেসিফিক আপনি যে ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টের যদি কোনো ফ্যাকাল্টি রেকমেন্ডেশন লেটারটা নেন, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গ্রান্টেড। কেন? কারণ বাট ওটা কিভাবে নিব? এখন আপনি যেই ডিপার্টমেন্টে পড়ছেন, সে ফর এক্সাম্পল আপনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিতে পড়ছেন, সো আপনার ডিপার্টমেন্টে যে ফ্যাকাল্টি থাকে। আপনি বলছেন যে আমি আন্ডারগ্রেডের আমার যে ইয়ে ছিল, আমি মাস্টার্সে যাওয়ার সময় আন্ডারগ্রেডে আমার যে এডুকেশনের আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি ওখান থেকে কারোর রেকমেন্ডেশনস বেশি ভালো হয় যদি নিজের হেড অফ নিজের ইয়ে হয়, এইচওডি হয়, নিজের এইচওডি বা এইচওএস থেকেও নিতে পারি। বাট স্টুডেন্ট বেসিক্যালি করে যেটা আমাদের হয় যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে এই প্রবলেমগুলো হয় না। যারা আসলে ন্যাশনাল বা পাবলিক থেকে পড়ে তারা আসলে চিন্তা করে যে আমি যে কোনো একটা ফ্যাকাল্টি রেকমেন্ডেশন লেটার নিয়ে সাবমিশন করলেই হলো, তারা রেকমেন্ডেশন চাচ্ছে। বাট তারা রেকমেন্ডেশন লেটারটা এতভাবে প্যারাফ্রেসিং করে যে আপনি যে ডিপার্টমেন্টের, সেই ডিপার্টমেন্টে আপনি 4 বছর স্টাডি করেছেন, দ্যাট মিনস সেই ফ্যাকাল্টি আপনাকে 4 বছর নোটিস করেছে। সো তার রেকমেন্ডেশনটা কিন্তু গ্রান্টেড, অবশ্যই সে আপনাকে একটা পজিটিভ বা নেগেটিভ একটা সার্টিফিকেট ইস্যু করেছে। সো এটা একটা ফ্যাক্ট। দেন হচ্ছে এসওপি। আপনি যদি বলেন স্টাডি অফ পারপাস, আপনি কোন পারপাসে পড়তে যাচ্ছেন। এখন আপনি ধরেন যে আপনার ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে, আপনি হুট করে একটা ল ডিপার্টমেন্ট নিয়ে পড়তে পারবেন না। হ্যাঁ, আপনি যদি চান যে এটার উপরে আপনি কোনো ফাউন্ডেশন কোর্স করতে চান, অনেকে থাকে যে আমি এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের উপরে অনেকদিন আমার এক্সপার্টিস ছিল, এখন আমি ল নিয়ে পড়তে চাই বিকজ অফ নলেজ, আমি আমার নলেজ গেইন করতে চাই। সো এই জন্য আপনি মানে একাডেমিক সেক্টরে না গিয়ে আপনি ফাউন্ডেশন কোর্সে যেতে পারেন। ফাউন্ডেশন কোর্সে গেলে আপনি সেখানে ডিপ্লোমা হতে পারে বা আপনার 6 মান্থের কোর্স হতে পারে, যেখান থেকে আপনি নলেজ গেইন করার জন্য। সো এইটার সাথে আপনার মানে একাডেমিকের কোনো মানে সম্পৃক্ততা থাকা উচিত না। যেটা আসলে করে কি যে স্টুডেন্ট আপনার ইকোনমিক্স থেকে পড়েছে, সে হিউম্যানিটিস থেকে নিয়ে পড়েছে, সে একটা জাম্প করে একটা সায়েন্স বা একটা কমার্সের সাবজেক্টের উপরে অ্যাডমিশন নিতে চায়, সেক্ষেত্রে সে অফার লেটার পায় না, কারণ তার সাবজেক্ট ম্যাচ করছে না। এটা একটা ফ্যাক্ট। সাবজেক্ট ম্যাচ করতে না, হয়তো বা এসওপির ভিতরে এমন কিছু নাই যেটা এক্সপ্লেন করতেছে তোমার জাম্পটা, এই বিষয়টা এক্সপ্লেনেশনও নাই, যে তখন কনফিউজ হয়ে যায়। আই থিঙ্ক যে অমুক ছেলে অমুক সাবজেক্টে পড়ে এখন এখানে বলতেছে প্রবলেম দেশে আসার জন্য এরকম পড়তেছে, সাবজেক্ট নিতেছে। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা অনেক সময় আপনার এটার ইম্প্যাক্টটা আসলে এম্বাসিতেও পড়ে, কারণ এম্বাসি ধরেন আপনাকে ধরেন যে ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার দিয়ে দিল, সবকিছু আপনার হয়ে গেল। এখন অনেক সময় হয় যে ইউনিভার্সিটি আপনাকে আপনার দুই একটা সাবজেক্ট ম্যাচ করেছে, বাট আপনাকে অফার লেটার তারা ইস্যু করে দিল। বাট আপনি এম্বাসিতে যাওয়ার পরে যখন করবে কি, তারা মানে স্ট্যান্ডার্ড কান্ট্রিগুলোতে করে। ফর এক্সাম্পল আপনি যদি চিন্তা করেন যে ক্যানাডাতে যদি চিন্তা করেন, ক্যানাডা ইউএসএতে চিন্তা করেন, ওরা সব থেকে বেশি রিজেকশন দেয় আপনার সাবজেক্টের উপরে ডিপেন্ড করে, যে আপনি আসলে কোন সাবজেক্টে পড়েছেন বা আপনি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন। তখনই তারা আপনার ইন্টেনশনটা রং মনে করে। এখন আপনি যদি তাদেরকে আবার এম্বাসিতে একটা কভার লেটার লিখতে পারেন যে দেখেন আমি হচ্ছে যে এই সাবজেক্টে পড়েছি, বাট আমি ইউনিভার্সিটি রিকোয়েস্ট করেছি যে আমি এই সাবজেক্টে পড়বো, এখন আমার ওই সাবজেক্টটা মেনশন করলাম যে এটা আমার রিজন কেন আমি চেঞ্জ করতেছি, তাহলে তো তার কনভিন্স হতে পারে। বাট মেইনলি রিজেকশনের রিজনগুলো হয় যে আপনার যদি র্যান্ডমলি কোনো কিছু দেখে যে আপনি একটা সাবজেক্টে পড়েছেন বাট আরেকটা সাবজেক্টে আপনি অ্যাডমিশন নিচ্ছেন, তখনই তাদের কাছে মনে হয় যে আপনার ইন্টারেস্ট হচ্ছে যে আপনি শুধু বাইরে যাওয়া, আপনার স্টাডি করা না। আপনার ইটালিতে আসার পিছনে জার্নিটা কেমন? মানে আপনারও কি স্ট্রেট বাংলাদেশ থেকে ইটালিতে আসছেন, অর হোয়াট, ক্যান ইউ টেল মি দ্য স্টোরি?
না, এটা আসলে আমি শর্টে করে যদি বলতে চাই তাহলে হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু আসলে ইউরোপে খুব ইজিলি ভিসা দেয় না যদি আপনার একদম ব্যাকগ্রাউন্ড খুব ভালো না থাকে বা আপনার যদি রেজাল্ট যদি একদম ভালো না থাকে। তো আমার রেজাল্ট খুব একটা ভালো ছিল সেটাও বলবো না, বাট অন্যদিকে হয়তো এক্সপার্টিস ভালো ছিল। সো ট্যুরিজম নিয়ে সবসময় পড়ার ইচ্ছা ছিল। সো আমি আসলে ট্রানজিট করে করে আসলে ইটালিতে আসা বা ইউরোপে আমার মাস্টার্স এর জন্য অ্যাডমিশন নেওয়া। ফার্স্ট অফ অল ছিলাম আমি বাংলাদেশ থেকে কিছু ডিপ্লোমা বা আমি হচ্ছে আমার হায়ার সেকেন্ডারি শেষ করে দেন হচ্ছে আমার একটা নেইবার কান্ট্রিতে আমি হচ্ছে আমার গ্র্যাজুয়েশন শেষ করি। দেন এরপরে আমি একটা ভালো কোম্পানিতে, ওভারসিজ একটা কোম্পানিতে ট্যুরিজম সেক্টর, সেটা এয়ারলাইন্স ট্যুরিজম ছিল, তো ওইখানে আমি একটা এয়ারপোর্টে জব পাই। এরপরে ওখান থেকে যখন আমার কিছু ট্রানজিট হলো, যে আমার কোনো একটা ভালো একটা ট্রাভেল হিস্ট্রি হলো, দেন আমি ট্রাই করলাম যে আমি মাস্টার্সের জন্য হয়তো বা ইউরোপে যাব। আর ব্র্যান্ড খোলাটা, এই ব্র্যান্ডটা কি ইউরোপে আসার পরে খোলা? আসলে এটা আমাদের যখন ওই ট্রানজিট যখন নিচ্ছিলাম, এর মধ্যে কিছু ফ্রেন্ড ছিলাম আমরা, বা আমরা ক্লাসমেট ছিলাম, বা আমার কোনো কালিগ ছিল যেখানে জব করতাম। সো আমাদের প্ল্যান ছিল এরকম একটা, যে আমরা যেই প্রবলেম সার্কামস্টেন্সেস গুলো দেখছি বা আমরা যেই প্রবলেমগুলো ফেস করতেছি, যেগুলো আমাদের বাধা, এগুলো যদি আমরা কখনো যদি কোথাও আমাদের নিজেকে সেটেল করতে পারি, তো আমরা আসলে এটা নিয়ে সলিউশন নিয়ে কাজ করা শুরু করব। সে ফর এক্সাম্পল, এখন আমি যখন গ্র্যাজুয়েশন শেষ করে যখন জব পাই, তখন আমরা কনসালটেশন করার ট্রাই করি অন্য কাউকে, যদিও অফিসিয়ালি না, কোনো কোম্পানি ছিল না, পার্সোনালি কেউ জিজ্ঞেস করতে যে আসলে আমি এখানে জব করব, বাট এর আগে আমার 2 বছর প্ল্যান, আমি 2 বছরের মধ্যে নিজেকে কতটুকু প্রিপেয়ার করব। সো তখন তাদেরকে আমরা এইভাবে কনসালটেশন দিতাম, যে এইভাবে করলে আমরা এভাবে পেয়েছি, আমরা এভাবে সাকসেস হয়েছি, চাইলে আপনারা হতে পারেন। সো আমাদের বেসিক্যালি এখন ব্র্যান্ডের কাজ হচ্ছে, বা আমাদের ড্রিম ফ্লাইয়ের কাজ হচ্ছে যে স্টুডেন্টের একদম A to Z, তার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ইভেন তার এখানে আসা পর্যন্ত, যে যেই সার্ভিসগুলো তাদের দরকার হয় বা যেই কাজগুলো তাদের তারা করতে পারে না, তার মধ্যে আমরা যদি শুরু থেকে বলি, অ্যাপ্লিকেশন প্রসেস, তারপর এম্বাসিতে ডকুমেন্টেশনের প্রসেস, এম্বাসিতে ইন্টারভিউতে কি ধরনের কোয়েশ্চেন করতে পারে, সেই কোয়েশ্চেনারির যে তাদের রিহার্সাল করানো বা তাদেরকে প্রিপেয়ার করানো, সেটা করে। আর তারপর হচ্ছে যে তারা যখন ভিসা পেয়ে যায়, ভিসা পাওয়ার পরে তার আসলে কি কি ডকুমেন্টস বা কি কি জিনিসগুলো তার ক্যারি করতে হবে। সো আমরা তা বেশি ম্যাক্সিমাম স্টুডেন্টকে আসলে সবসময় বলি যে তারা যেন ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই বা ড্রাইভটা শিখে আসে। কারণ অ্যাব্রোডে আসলে কি, যে অনেকে চিন্তা করে যে আমার এই স্কিলটা নাই, আমি এই জব করতে পারতেছি না, আমার কমিউনিকেশন স্কিল নাই, আমি কারোর সাথে ইন্টারাক্ট করে কথা বলতে পারতেছি না, কাস্টমার রিলেভেন্ট জব করতে পারতেছি না, বা আমার সার্ভিস রিলেটেড কোনো জবের এক্সপিরিয়েন্স নাই। কিন্তু তার যদি ড্রাইভিং স্কিল থাকে, তাহলে সে ফুড ডেলিভারি করে অ্যাটলিস্ট ইনকাম করতে পারে। সো সেই সাইটগুলোতে আমরা তাদেরকে কনসাল্ট করি, যে তারা যখন যেন ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসে, ড্রাইভিংটা শিখে আসে। ইভেন একটা পার্সোনালাইজড অ্যাপ্রোচ, তাই তো? এক একটা স্টুডেন্টের প্রতি একটা পার্সোনাল অ্যাপ্রোচ নিয়ে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু তাকে আসলে আমরা টোটালটা ব্রিফ করি। যেহেতু আমরা নিজেরাই এখন বাইরে, সো আমরা কিন্তু বাইরের এনভায়রনমেন্টটা দেখেছি বা আমরা কিন্তু ফেস করেছি যে কি কি প্রবলেম। সো তাদেরকে আমরা ওইভাবে করে ব্রিফ করি যে এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনার জন্য লাইফটা অনেক ইজি। আপনি অ্যাব্রোডে যাওয়ার পর ম্যাক্সিমাম স্টুডেন্ট, অনেকে হয় যে তাদের কোনো কাজের স্কিল থাকে না, বা তারা কোনো কাজ করতে চায় না, বা কাজ করতে পারে না, বা শিখে নাই, বা তাদের কুকিং স্কিল থাকে না। বাইরে আসার আগে অবশ্যই আমরা ট্রাই করি যে সবাইকে কুকিং স্কিলটা রাখার জন্য। কারণ আপনি যখন এখানে আসবেন, আপনি কোনো মেড রাখতে পারবেন না, আপনার ওই পরিমাণ ওই পরিমাণ ব্যালেন্স আপনার কাছে থাকবেন না, আপনি একটা মেড রাখবেন। সো আপনার কুকিং স্কিলটা রাখা উচিত। আপনার আরেকটা জিনিস হচ্ছে, আপনার যে কোনো কাজকেই অ্যাডপ্ট করা উচিত ইন এ বিগিনিংয়ে। আপনি যদি এটা হতে পারে যে ক্লিনিং জব, ফুড ডেলিভারি জব, রেস্টুরেন্টের জব, সো কারণ সবার তো আসলে আপনার যে পিছনে এক্সপার্টিস ছিল সেটা আপনার এখানে কাজে লাগবে না। সো ড্রিম ফ্লাই আসলে আপনার A to Z টোটালটা কনসাল্ট করে, আর আমাদের টিম মেম্বার সবাই আসলে আর ড্রিম ফ্লাই কেন হচ্ছে অন্যান্য কনসালটেন্ট বা অন্যান্য এজেন্সি থেকে ডিফারেন্ট, সেটার মেইন ফ্যাক্ট হচ্ছে যে আমরা তাদেরকে আসলে অনেস্টি, যেটা রিয়েলিটি, সেটাই আমরা তাদেরকে বলি। আইদার তারা এখন আমাদের সাথে প্রসেস করে বা কাজ করে, সেটা টোটালি হচ্ছে স্টুডেন্টের উপরে, বাট আমরা অনেস্টির সাথেই আসলে ট্রাই করি, তাদেরকে রিয়েলিটি আসলে বলার ট্রাই করি। মেক সেন্স। ঠিক আছে, খুবই ভালো লাগলো কথা আপনার সাথে এই জিনিসটা করতে। আমি অ্যাকচুয়ালি
এই জিনিসটা প্রবলেমটা অনেকেরই আমাদের। আমি এখন যে আমার অনেক ছোট ভাইরা এখন মাস্টার্সে যাচ্ছে, বা অনেকে আছে যারা গ্র্যাজুয়েশনে যাচ্ছে, সবাই সেম ইস্যু। অ্যান্ড এখন তো বাংলাদেশে একটু বাজে অবস্থা চলতেছে, সবাই আর কি আরো চাইতেছে দেশের বাইরে যেতে, যেটা আর কি। বাট হ্যাঁ, ইটস আ গ্রেট ইনিশিয়েটিভ, অ্যান্ড I was very glad to have you on my show. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর বিং টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ কথা হবে আবার। থ্যাংক ইউ ভেরি মাচ, ইনশাল্লাহ কথা হবে। Feel it in the beats.